আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে 4 নম্বর ক্লাসটা করব। তা আমাদের আজকের টপিকের নাম হচ্ছে বিভব শক্তি। গত ক্লাসে আমরা গতি শক্তি নিয়ে পড়ছিলাম। আমরা গতি শক্তির দুইটা ইকুয়েশন দেখছিলাম, একটা হচ্ছে E ইকুয়াল হচ্ছে হাফ mv স্কয়ার, আর আরেকটা ছিল গতি শক্তি সমান সমান p স্কয়ার বাই 2m। তো ঠিক একইভাবে আমরা আজকে বিভব শক্তি নিয়ে পড়বো। এখানেও দুইটা সমীকরণ আছে, তো যদিও আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করব, এখানে বেশিরভাগ ম্যাথই হচ্ছে আমাদের একটা সমীকরণ নিয়ে। তা এখন আসো বিভব শক্তি এই জিনিসটা বলতে আমরা কি বুঝবো। তো তুমি খেয়াল করো তো, মনে করো ভাইয়া একটা কলম, এইখানে দেখো এই কলমটা স্থির অবস্থায় আছে, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে কলমটা স্বাভাবিক অবস্থা বা কলমটা সাম্য অবস্থা। এখন এই কলমটাকে তুমি যদি এইখানে উঠাও, তুমি খেয়াল করো তো এখানে যদি ছেড়ে দাও সে কিন্তু এখানে থাকতে চাইবে না, তুমি ছেড়ে দিলে সে পড়ে যাবে। কিন্তু এই হাতের উপর যখন পড়বে, যা তোমার টেবিলের উপর যখন পড়বে বা ফ্লোরের উপর যখন পড়বে, সে কিন্তু স্থির থাকবে। তাহলে যেই অবস্থায় একটা বস্তু স্থির থাকে বা ব্যালেন্স থাকে, ওই অবস্থাকে আমরা বলি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা বা সাম্য অবস্থা। এখন এই সাম্য অবস্থানটা আমরা যদি পরিবর্তন করে বস্তুটার, দেখো সাম্য অবস্থানে আমরা কি করলাম, পরিবর্তন করলে দেখো ছাড়লে কিন্তু বস্তু এখানে আর স্থির থাকতে চায় না। বস্তুর একটা ধর্ম বা একটা প্রবণতা তৈরি হয় সে তার সাম্য অবস্থার দিকে ফিরে যাওয়ার। দেখো তুমি এখান থেকে ছেড়ে দিলে সে তার ব্যালেন্স পয়েন্টের দিকে চলে যায়। তুমি আবার একটা স্প্রিং এর কথা যদি চিন্তা করো, মনে করো আমাদের কাছে একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং আছে। এখন এই স্প্রিংটাকে যদি তুমি টান দিয়ে এরকম করে প্রসারিত করো, বলো তো তোমরা ছোটবেলায় এগুলা নিয়ে খেলছো, একটা স্প্রিংকে আমরা যদি এভাবে টান দাও, বলতো ছেড়ে দিলে স্প্রিংটা কি পিছনের দিকে চলে যাবে? কিংবা তুমি যদি তোমার মাথায় যে হেয়ার ব্যান্ডটা পড়ো, খেয়াল করো এই হেয়ার ব্যান্ডটাকে তুমি যদি এইভাবে টান দাও, টান দিয়ে ছেড়ে দিলে সে আবার তার আগের অবস্থায় চলে আসে। কিংবা একটা রাবারকে যদি তুমি এভাবে টান দাও, দেখো তো রাবারটা নর্মাল অবস্থায় এভাবে সাম্য অবস্থায় থাকে ব্যালেন্স করে। তুমি যখন রাবারটাকে টান দিয়ে তার অবস্থার পরিবর্তন করো, তুমি তাকে ছেড়ে দিলে রাবারটা কিন্তু আবার তার আগের দিকে ফিরে চলে আসে। এখান থেকে যদি ভাই আরো কয়েকটা এক্সাম্পল দিই, মনে করো একটা ধনুকে যখন তোমরা তীর ছড়ে দেখবা, তারা কি করে, ধনুকটা এইভাবে একটা দড়ি লাগানো থাকে, এটা এখানে ব্যালেন্স হয়ে থাকে। কিন্তু তুমি যদি ধনুকের দড়িটাকে এভাবে পিছনের দিকে টান দাও, টান দিয়ে যখন ছেড়ে দাও, দেখো তো ধনুকের দড়িটা সামনের দিকে গতিশীল হয়ে যায়, তার মানে সে তার সাম্য অবস্থার দিকে ফিরে আসতে চায়। এবার প্রত্যেকটা এক্সাম্পল যদি তুমি একটু চিন্তা করো, যে স্প্রিংটাকে তুমি টেনে সামনে নিয়ে আসছো, যখন ছেড়ে দিছো সে পিছনের দিকে চলে গেছে। কেন পিছনের দিকে চলে গেছে? কারণ এই পিছনের অবস্থাটাই তার সাম্য অবস্থা। দেখো আমরা যখন স্প্রিংটাকে এই দিকে টান দিয়ে নিয়ে আসলাম, স্প্রিংটার ব্যালেন্স পয়েন্ট মনে করলাম এখানে, এইটুকু হচ্ছে তার ব্যালেন্স। তুমি এখানে ছেড়ে দিলে স্প্রিংটা দেখবা যে এই দিকে চলে আসবে, কারণ কি তার ব্যালেন্স পয়েন্টটা হচ্ছে এই পজিশন, অর্থাৎ সে এখানে আবার ফিরে চলে আসবে। ঠিক একইভাবে তুমি যদি একটা স্প্রিংকে, আমরা মনে করলাম এটা একটা স্প্রিং, এই স্প্রিংটাকে যদি তুমি আবার সংকুচিত করো, অর্থাৎ তুমি কি করলা, একটা স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করে ফেললা। এখন যদি তুমি ছেড়ে দাও, বলতো স্প্রিংটা কি হবে, স্প্রিংটা সামনের দিকে চলে আসবে। কারণ কি, তুমি খেয়াল করে স্প্রিংটার সাম্য অবস্থা হচ্ছে এতটুকু, তুমি যখন বল প্রয়োগ করে এটাকে সংকুচিত করে ফেললা, এখন যখন ছেড়ে দিবা সে আবার তার সাম্য অবস্থার দিকে চলে আসতে চাইবে। এখন তাহলে খেয়াল করো, এই যতগুলো উদাহরণ ভাইয়া বললাম সবগুলো যদি একটু ঠান্ডা মাথায় এবার আমরা চিন্তা করি, যে আমরা এটা ছিল তার ব্যালেন্স পয়েন্ট, আমরা এখানে উঠাইলাম, সে ছেড়ে দিলে তার ব্যালেন্স পয়েন্টের দিকে চলে আসতে চাচ্ছে। তারপরে তুমি স্প্রিংটাকে প্রসারিত করছো, ছেড়ে দিছো, সে তার ব্যালেন্স পয়েন্টের দিকে চলে যায়। রাবারকে টেনে ছেড়ে দিছো, সে তার ব্যালেন্স পয়েন্টের দিকে চলে যায়। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমরা একটা বস্তুকে যখন তার সাম্য অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিই, তখন বস্তুটা তার সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটা কাজ করে, তাই না? কারণ কি, খেয়াল করো তুমি এটাকে ছেড়ে দিলে সে এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তার মানে তার স্মরণ হচ্ছে, তাহলে তার কাজ হচ্ছে। তাহলে খেয়াল করো যে সাম্য অবস্থায় সে ফিরে যেতে যতটুকু কাজ করে, এই কাজটাকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। এখন তুমি খেয়াল করো তো, এই কাজটা সে কোত্থেকে পাইলো? তাহলে এই কাজটা কোত্থেকে আসবে? খেয়াল করো তো, এই যে আমরা তাকে সাম্য অবস্থান থেকে এখানে পরিবর্তন করলাম, তাহলে এইখানে বস্তুটা একটা শক্তি অর্জন করে, এই শক্তিটা দিয়ে সে কাজে রূপান্তর করে সে সাম্য অবস্থায় ফিরে যায়। তাহলে কথাটা ভাই আরেকবার বলি, খেয়াল করে শোনো, যে একটা বস্তুকে যখন সাম্য অবস্থান থেকে পরিবর্তন করে আমরা অন্য কোনো অবস্থানে নিই, তখন বস্তুর মধ্যে একটা শক্তির সঞ্চার হয়, যে শক্তিটা বস্তুটাকে সাম্য অবস্থানে নিয়ে যায়। তাহলে এই শক্তিটাকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। তাহলে গতি শক্তি যেমন খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ,
যে বস্তুর গতির কারণে যে শক্তির সঞ্চার হয় তাকে আমরা গতিশক্তি বলি। আর এইখানে হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চার হয় তাকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে খেয়াল করে আমরা কি বললাম, দেখো বইয়ের ভাষায় যে স্বাভাবিক অবস্থান বা অবস্থা পরিবর্তন করে কোন বস্তুকে অন্য কোন অবস্থান বা অবস্থায় আনলে, তাহলে এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, এখান থেকে পরিবর্তন করে তাকে অন্য কোন অবস্থানে আমরা আনলাম। বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাহলে দেখো তো সে কিন্তু কাজ করার একটা সামর্থ্য অর্জন করছে, কারণ কি তুমি খেয়াল করে এটাকে ছেড়ে দিলে সে একটা কাজ করতেছে, দেখো তাহলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, আর আমরা জানি কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি, তাহলে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে বিভব শক্তি বলে। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে বিভব শক্তি সমান সমান আমরা লিখতে পারি সাম্য অবস্থায় ফিরে আসতে সে কতটুকু কাজ করবে সেটা। তাহলে দেখো আমরা এখান থেকে যদি বিভব শক্তির সমীকরণটা বের করি, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের কোন একটা বস্তুর সাম্য অবস্থা। এখন এই বস্তুটা এইখানে ছিল, আমরা মনে করলাম ব্যালেন্স পয়েন্ট এটা। এখন বস্তুটাকে এইখান থেকে তুমি এইখানে নিয়ে আসলা, মনে করলাম আমরা এ পয়েন্ট, এটা ছিল তার ব্যালেন্স পয়েন্ট। এখন এই বস্তুটাকে তুমি এইখানে নিয়ে আসলা, আমরা মনে করলাম, তাহলে আমরা এটাকে মুছে দিলাম, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এইটা কতটুকু উচ্চতায় উঠাইলাম, আমরা মনে করলাম তার সাম্য অবস্থান থেকে h পরিমাণ উচ্চতায় উঠাইলাম। এবং এই বস্তুটার ভর আমরা ধরে নিলাম, বস্তুর ভর সমান সমান হচ্ছে f। তাহলে আমরা এই যে বস্তুটাকে তুমি খেয়াল করো, আমরা কি করলাম, তার সাম্য অবস্থার পরিবর্তন করলাম বা স্বাভাবিক অবস্থার পরিবর্তন করলাম। তাহলে বলতো এই বস্তুর মধ্যে একটা শক্তির সঞ্চার হয়েছে, তাহলে সেই শক্তিটা কি বলতো, বিভব শক্তি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বিভব শক্তি সমান সমান কত, খেয়াল করো। এখন এই বস্তুটা তুমি যদি এখানে ছেড়ে দাও, তাহলে সে কি করবে বলতো, তার সাম্য অবস্থান থেকে ফিরে আসবে। তাহলে সে যে সাম্য অবস্থায় ফিরে আসবে, তাহলে তাকে একটা কাজ করতে হবে, তাহলে সেই কাজটা কত বলতো, এই বিভব শক্তিটাই কাজে রূপান্তরিত হবে। কারণ কি তুমি সংজ্ঞায় দেখলা যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে, তাহলে সে এখান থেকে এখানে আসতে একটা কাজ করতে হবে, সেই কাজটাই হবে কি বলতো, বিভব শক্তি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে সমান সমান সম্পন্ন কৃত কাজ। তাহলে বলতো আমরা কাজের সূত্র জানি, কাজ সমান সমান, তাহলে দেখো তো সে এই দিকে আসবে আর তার সরণ হবে কত বলতো, h। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে f h, কাজের সূত্র হচ্ছে w ইকুয়াল হচ্ছে f h। এখন এই f টা কত, এটা কোথা থেকে আসলো আমরা যদি দেখি, বলতো একটা যে কোনো বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে বস্তুকে তার ওজন নিচের দিকে টান মারে, তাহলে বস্তুর উপর যে বলটা কাজ করে সেটা হচ্ছে বস্তুর ওজন। তাহলে আমরা এই দিকে f সমান সমান লিখতে পারি হচ্ছে বস্তুর ওজন। তাহলে খেয়াল করো তো, বস্তুর ওজন হচ্ছে f, তাহলে বস্তুর ওজনটাকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি বলতো, mg। তাহলে আমরা যদি এখানে f এর জায়গায় তুমি mg বসাও, তাহলে আসবে হচ্ছে mgh। তাহলে খেয়াল করো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল সূত্র, গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার আর বিভব শক্তি হচ্ছে mgh। খুবই ফান্ডামেন্টাল সূত্র, এগুলা একেবারে এমন ভাবে মুখস্থ রাখবা যাতে যে কেউ যে কোনো সময় জিজ্ঞেস করলে বলতে পারো, কারণ এই দুইটা সূত্র তোমার লাইফে অনেক বেশি লাগবে। নিউটনের যেমন গতির 4টা সূত্র যেমন তোমার লাইফে সব সময় লাগবে, এই গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটা সূত্র হচ্ছে ফিজিক্সের ফান্ডামেন্টাল দুইটা সূত্র, সব সময় লাগবে। তোমার ইন্টারমিডিয়েটে লাগবে, তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবা তখনও লাগবে। সো এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবা। তাহলে আসো আমরা বিভব শক্তিকে সাধারণত আমরা ক্যাপিটাল ভি বা ইপি এটা দ্বারা প্রকাশ করি, বিভব শক্তিকে আমরা ভি বা ইপি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বিভব শক্তির যে সমীকরণটা পেলাম, আমরা সুতরাং বিভব শক্তি V ইজ ইকুয়াল হচ্ছে mgh। তাহলে আমরা সমীকরণটা পেলাম, বিভব শক্তি V ইজ ইকুয়াল হচ্ছে mgh। তো তোমরা দেখবা যে কখনো কখনো আমরা বইয়ে ইপি দ্বারাও লেখা হয়, তো মনে রাখবে ইপি মানে হচ্ছে বিভব শক্তি বোঝায়। এখানে হচ্ছে পি কেন বলা হয়, বিভব শক্তির ইংরেজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে এই যে পি মানে পটেনশিয়াল, ই মানে এনার্জি, ওইখান থেকে অনেক সময় ইপি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এখানে খেয়াল করো, আমরা সূত্রটা এখানে লিখে রাখি। আমরা বিভব শক্তির সূত্রটা পেলাম, বিভব শক্তি এটা হচ্ছে আমরা V ইজ ইকুয়াল হচ্ছে mgh, আর কখনো কখনো দেখবে ইপি দ্বারাও প্রকাশ করে, একই কথা, ইপি ইজ ইকুয়াল হচ্ছে mgh। এবার আসো তাহলে এই বস্তুটাতে আমরা পরিচয়গুলো যদি যাই, m হচ্ছে কি বলতো বস্তুটার ভর,
জি হচ্ছে বস্তুর ওজন, আর এইচ এটা কি বলতো, এইচ হচ্ছে বস্তুটাকে তুমি সাম্য অবস্থান থেকে কতটুকু উচ্চতায় উঠাচ্ছ, সেটা হচ্ছে এইচ। তাহলে আমরা এটা মনে রাখবো, এইচ হচ্ছে স্বাভাবিক অবস্থান বা সাম্য অবস্থান থেকে বস্তুটাকে কতটুকু উপরে উঠাচ্ছ, সেটাই হচ্ছে আমাদের এইচ। এখন খেয়াল করো তো, একটা স্প্রিং এর জন্য যদি আসি আমরা, মনে করলাম এইটুকু হচ্ছে স্প্রিংটার স্বাভাবিক অবস্থা। এখন তুমি স্প্রিংটাকে টেনে এক্স পরিমাণ প্রসারিত করছো, কিংবা স্প্রিংটাকে বল প্রয়োগ করে এক্স পরিমাণ সংকুচিত করছো। খেয়াল করো, স্প্রিংটাকে আমরা টেনে কি করলাম, এক্স পরিমাণ প্রসারিত করলাম, কিংবা স্প্রিংটাকে বল প্রয়োগ করে এক্স পরিমাণ কি করলাম, সংকুচিত করলাম। তাহলে খেয়াল করো তো, দুই ক্ষেত্রে স্প্রিংটাকে ছাড়লে সে সাম্য অবস্থার দিকে ফিরে আসবে। তার মানে দুই ক্ষেত্রে তার মধ্যে বিভব শক্তি সঞ্চার হবে, কারণ কি সাম্য অবস্থার পরিবর্তন ঘটালে সেখানে বিভব শক্তি আসবে। তাহলে আমরা স্প্রিং এর জন্য বিভব শক্তির যে সূত্রটা আছে, স্প্রিং এর জন্য বিভব শক্তি V হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের স্প্রিং এর বিভব শক্তির সূত্র। আমরা এখানে লিখে রাখি, স্প্রিং এর বিভব শক্তি V হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এখন আসো আমরা এই পরিচয়গুলা যদি যাই, এখানে এক্স এর পরিচয় তো ভাইয়া চিত্রে দেখায় দিচ্ছি। এক্স হচ্ছে স্প্রিংটা কতটুকু প্রসারিত হয় বা কতটুকু সংকুচিত হয়। তাহলে এক্স হচ্ছে স্প্রিং কতটুকু প্রসারিত হয় বা সংকুচিত হয়। এখানে কেটা কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক, কেটাকে আমরা কি বলি, স্প্রিং ধ্রুবক বলি। তো এখন খেয়াল করো, তাহলে আমরা এই ধ্রুবকের মানটা তোমাকে ম্যাথে বলে দিবে, তুমি ম্যাথে এখানে এক্স এর মানটা বসাইলে তুমি হচ্ছে স্প্রিং এর বিভব শক্তিটা পেয়ে যাবে। এখন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট লাইন যদি আমরা একটু মনে রাখি, আমরা জানি তোমরা শক্তির সংরক্ষণশীলতার নীতিটাতে পড়ছো যে আমরা শক্তি সৃষ্টি বা বিনাশ করতে পারি না। শক্তি কি হয়, এক রূপ হতে অপর রূপে পরিবর্তন হয় বা রূপান্তরিত হয়। তাহলে তুমি খেয়াল করো যে আমরা যখন বস্তুটাকে এখানে নিয়ে আসলাম সাম্য অবস্থান থেকে এখানে, তাহলে এই অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তিটা, তাকে আমরা বলি কি শক্তি, বিভব শক্তি। তাহলে তুমি যখন এটাকে ছেড়ে দিচ্ছ, এই বিভব শক্তিটা কোথায় যাচ্ছে, বিভব শক্তিটা কি হারায় যাচ্ছে বা বিভব শক্তি কি হচ্ছে, আমরা যদি এটা একটু চিন্তা করি। খেয়াল করো তো, বস্তুটাকে আমরা যখন এখান থেকে ছেড়ে দিব, বস্তুটা দেখো তো সাম্য অবস্থার দিকে কি হচ্ছে বলো তো, গতিশীল হচ্ছে। তাহলে দেখো সাম্য অবস্থার দিকে যেহেতু গতিশীল হচ্ছে, তাহলে বিভব শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তুমি একটু চিন্তা করো। আমরা জানি যে বস্তুর গতির কারণে যে শক্তিটা সঞ্চার হয় তাকে আমরা বলি গতিশক্তি। তার মানে তুমি যখন একটা বস্তুকে সাম্য অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় নাও, তখন সেই শক্তিটা বিভব শক্তি। যখন আমরা এটাকে ছেড়ে দিই, বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বিভব শক্তিটা ধীরে ধীরে কিসে রূপান্তরিত হয়, গতিশক্তিতে। খেয়াল করো এখানে ভাই একটা শব্দ ইউজ করছি, ধীরে ধীরে। কেন এই কথাটা বললাম তুমি একটু খেয়াল করো, যে আমরা মনে করলাম এইখানে হচ্ছে বস্তুটার মধ্যে বিভব শক্তি আছে, আমরা হচ্ছে বস্তুটা এদিকে ছেড়ে দিব, এই হাইটটা আমরা ধরে নিলাম হচ্ছে এইচ। তাহলে এই অবস্থায় এইখানে বস্তুর মধ্যে যে শক্তিটা থাকবে, এখানে কিন্তু তুমি বস্তুটাকে ধরে রাখছো। তাহলে বলতো বস্তুটা যেহেতু ধরে রাখছো, বস্তুর কোনো গতি আছে কিনা, নাই। তাহলে বস্তুর যেহেতু গতি নাই, তাহলে আমরা মনে করলাম এখানে আদিবেগ u = 0। তাহলে গতিশক্তি বলতো, গতিশক্তি আমরা জানি হচ্ছে হাফ m v² বা u² বেগের স্কয়ার। তাহলে এই মানটাও আসবে হচ্ছে তোমার 0, গতিশক্তিটা, গতিশক্তি। তার মানে তোমার এখানে দেখো কোনো গতিশক্তি নাই, কারণ কি এখানে বস্তুটাকে যখন ধরে রাখছো, বস্তুর মধ্যে বেগ হচ্ছে 0, আর যেহেতু বেগ নাই তার গতিশক্তিও নাই। তাহলে এই বিন্দুতে তার সম্পূর্ণ শক্তি কি শক্তি বলতো, বিভব শক্তি। তাহলে এইখানে তার সম্পূর্ণ শক্তি হচ্ছে, আমরা এখানে লিখলাম যে সম্পূর্ণ শক্তি বিভব শক্তি। সম্পূর্ণ শক্তিটাই কি শক্তি, এখানে বিভব শক্তি। এখন তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিবা, বলতো বস্তুর বেগ তো এই পজিশনে 0। দেখো তো এইখান থেকে বস্তুটা, যে কোনো বস্তুকে তুমি নরমালি চিন্তা করো, ছেড়ে দিলে বস্তু যত নিচে পড়ে তার বেগ তত বাড়তে থাকে। কারণ কি এখানে ত্বরণ হিসাবে কাজ করে কি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে বস্তুর বেগটা প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়বে। তাহলে তুমি খেয়াল করো তো, একটা বস্তুকে আমরা যখন ছেড়ে দিলাম, তখন তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা জানি গতিশক্তি সমান সমান গতিশক্তি
সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে খেয়াল করো তো, বস্তু যত নিচে পড়বে বস্তুর বেগের মান তত বাড়তে থাকবে। তাহলে বস্তুর বেগের মান যদি বাড়তে থাকে তাহলে গতিশক্তিও ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে বিভব শক্তি থেকে বস্তু যখন সাম্য অবস্থার দিকে যায়, বস্তুর বিভব শক্তিটা ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা, তাহলে এই লাইনটা তোমরা একটু খাতায় লিখে রাখো, যে সাম্য অবস্থান থেকে বস্তু যখন বস্তু সাম্য অবস্থার দিকে যায় তখন বস্তুর বিভব শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এবং খেয়াল করো তো, বস্তু যখন নিচের দিকে আসবে বস্তুর বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। ভূমি স্পর্শ করলে তো বেগটা কত হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। কিন্তু ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগটা কত হবে, তুমি একটু যদি চিন্তা করো বলতো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগটা হবে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। কারণ কি, যত নিচে পড়ে বস্তুটার বেগ তত বাড়তে থাকে, বাড়তে বাড়তে একেবারে অনেক জোরে যায়, ভূমিকে আঘাত করে সে শূন্য হয়ে যায়। তাহলে এটা মাথায় রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগ হয় সর্বোচ্চ, আর বেগ যেহেতু সর্বোচ্চ হবে তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তিটাও কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। তাহলে এবার আসো আমরা যদি এই জিনিসগুলা থেকে এবার স্প্রিং এর জন্য যদি দেখি, খেয়াল করো তো, একটা স্প্রিং কে টেনে তুমি এখানে নিয়ে আসছো, তাহলে এই অবস্থায় স্প্রিং এর মধ্যে সম্পূর্ণ শক্তিটাকে আমরা কি শক্তি বলবো, বিভব শক্তি। তাহলে স্প্রিংটাকে যখন ছেড়ে দিবা, দেখো তো সে সাম্য অবস্থান থেকে ধীরে ধীরে গতিশীল হবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সাম্য অবস্থান থেকে ছেড়ে দিলে যখন সে এই দিকে আসবে তখন তার বিভব শক্তিটা ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো এইখান থেকে আমাদের বোর্ডে দুইটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে। তো ব্যাখ্যামূলক প্রশ্নগুলো তোমরা অলরেডি পারবা, ভাইয়া বলেই দিছি। খেয়াল করতে, একটা ধনুক নরমালি সে সাম্য অবস্থা হচ্ছে এভাবে দড়িটা লাগানো থাকে। তো তুমি তীর লাগায় ধনুকটাকে আমরা এইভাবে পিছনের দিকে টেনে নিয়ে আসি, তাহলে তুমি খেয়াল করতো তুমি তার সাম্য অবস্থানটা পরিবর্তন করছো। এখন এই তীরটাকে যদি ছেড়ে দাও, তীরটা কিন্তু সামনের দিকে চলে যাবে। তাহলে বলো তো, সে সাম্য অবস্থার দিকে চলে যাচ্ছে, তাহলে এইখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই প্রশ্নটা আমাদের একবার আসছে ব্যাখ্যামূলক প্রশ্নে। তুমি একটু খেয়াল করো যে আমরা এখান থেকে এখানে যখন টেনে আনলাম, তাহলে এইখানে যে এনার্জিটা, সম্পূর্ণ এনার্জিটা বিভব শক্তি। আমরা যখন এটাকে এখন ছেড়ে দিব তাহলে সে সাম্য অবস্থার দিকে যাবে। আর আমরা জানি বস্তু যখন সাম্য অবস্থার দিকে যায় তখন বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা যে ধনুকের ক্ষেত্রে যখন আমরা ছেড়ে দিব, বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে, যার কারণে তীরটা এত জোরে চলে যায়। ঠিক একইভাবে বলো তো, একটা স্প্রিং এর জন্য এই ব্যাখ্যাটা আসতে পারে, যে একটা স্প্রিংকে যখন আমরা টেনে এভাবে সামনের দিকে প্রসারিত করি, ছেড়ে দিলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এখানেও সেম অ্যান্সার, যে আমাদের বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন এইভাবেও আসতে পারে, যে একটা বস্তুকে আমরা স্বাভাবিক অবস্থান থেকে যদি এইচ পরিমাণ উচ্চতায় উঠাই, তাহলে এটাকে ছেড়ে দিলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তুমি খেয়াল করো, বস্তুটাকে যখন আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠালাম, তাহলে এই বস্তুর মধ্যে সম্পূর্ণ শক্তি এখন বিভব শক্তি। আমরা যখন ছেড়ে দিব সে সাম্য অবস্থার দিকে ধাবিত হবে, তার মানে বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হবে। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসছে, আমাদের ঢাকা বোর্ডে আসছে এই প্রশ্নটা, যে বিভব শক্তি কিসের উপর নির্ভর করে। তাহলে খেয়াল করো, আমরা বিভব শক্তির ইকুয়েশনটা আমরা জানি, ইপি ইজ ইকুয়াল হচ্ছে mgh, তাই না? যে বিভব শক্তি সমান সমান আমরা জানি হচ্ছে mgh। তাহলে এই সমীকরণটাতে যদি আমরা দেখি যে বিভব শক্তি কার কার উপর নির্ভর করে, খেয়াল করো তো, আমরা এখান থেকে বলতে পারি ইপি সমানুপাতিক হচ্ছে m, ইপি সমানুপাতিক হচ্ছে h। জি এর সাথে কেন দিই নাই, জি একটা স্থানের জন্য জি হচ্ছে ধ্রুবক, তাই না? 9.8 এটা একটা নির্দিষ্ট স্থানের ধ্রুবক, যার কারণে জি এর মান আমরা ধরে নিলাম, পরিবর্তন হয় না। তাহলে খেয়াল করো তো, বিভব শক্তি কার কার উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর। কোন একটা বস্তুর ভর যত বেশি হবে তার বিভব শক্তি তত বেশি হবে। আবার বস্তুটাকে এইচ কি, বস্তুটাকে ভূমি থেকে তুমি কত উচ্চতা উঠাচ্ছ, তাহলে বস্তুকে ভূমি থেকে যত বেশি উপরে উঠাবা তার বিভব শক্তিও তত বেশি হবে। তাহলে এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো ভাইয়ার ফ্রেশ নোটে আছে, তোমরা ওইখান থেকে লিখে নিও। তো আসো আমরা যতটুকু পড়াইছি, এবার এখান থেকে যদি দুই তিনটা একটু ম্যাথ করি। আসো আমরা দেখো, আমরা যদি ম্যাথ করি, প্রথমে হচ্ছে एग्जांपल 9। দেখো তোমাকে কি বলা হচ্ছে, যে 6 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠতে 20 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে। তাহলে एग्जांपल 9 যদি আমরা একটু দেখি, দেখো তোমাকে বলা হচ্ছে যে 6 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে m সমান সমান ভর, m সমান সমান হচ্ছে 6 কেজি,
ভূপৃষ্ঠ হতে, খেয়াল করো, ভূপৃষ্ঠ হতে 20 মিটার উচ্চতায় উঠালে, তাহলে উচ্চতা h সমান সমান হচ্ছে 20 মিটার। এর বিভব শক্তি কত হবে? তাহলে বিভব শক্তিকে আমরা ভি দ্বারাও প্রকাশ করি, আবার ইপি দ্বারাও প্রকাশ করি, তুমি যে কোনোটা লিখতে পারো। তাহলে ইপি ইজ ইকুয়াল হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করছে ওয়াট। তাহলে আমরা জানি ইপি ইজ ইকুয়াল হচ্ছে এন জি এইচ। তাহলে তুমি মান বসায় দাও। এম এর মান তোমাকে বলে দিছে হচ্ছে 6, জি এর মান আমরা মুখস্থ জানি 9.8, এইচ এর মান হচ্ছে 20। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আসে হচ্ছে 1176 জুল। তাহলে খেয়াল করো যে আমরা বস্তুটাকে যদি হচ্ছে 20 মিটার উচ্চতা উঠাই, তাহলে বস্তুটা হচ্ছে কতটুকু শক্তি অর্জন করবে? বস্তুটা হচ্ছে 1176 জুল শক্তি অর্জন করবে। এরপরে আসো আমরা পরের যে প্রশ্নটা আছে, एग्जांपल 10। তুমি খেয়াল করো, আমরা এই কোশ্চেনটা যদি একবার একটু দেখি। एग्जांपल 10 দেখো, তোমাকে কি বলা হচ্ছে? সাম্য অবস্থা হতে একটি স্প্রিং কে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। তাহলে বলতো স্প্রিং এর বিভব শক্তির আমরা ভাই ইকুয়েশনটা একটু লিখি। আমরা জানি ইপি ইজ ইকুয়াল হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। এটা ছিল স্প্রিং এর বিভব শক্তির সমীকরণ, যেখানে এই এক্স এর পরিচয়টা কি ছিল বলতো? আমাদের এক্স এর পরিচয়টা ছিল স্প্রিংটা কতটুকু সংখ্যা প্রসারিত। তো খেয়াল করো, আমরা এখানে কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্স তো ভাই বললামই যে কতটুকু সংকুচিত বা প্রসারিত হয়। তো তোমাকে খেয়াল করে এই ম্যাথটাতে কি বলা হচ্ছে যে সাম্য অবস্থায় একটি স্প্রিং কে 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো। তাহলে আমাদেরকে সংকোচন x সমান সমান হচ্ছে 3 সেন্টিমিটার সমান সমান 0.03 মিটার। এই অবস্থায় বিভব শক্তি নির্ণয় করো। তাহলে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল, তোমাকে জিজ্ঞেস করছে কত। তোমাকে দেখো, আমরা জানি কে হচ্ছে কি বলতো? একটা ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। দেখো কে এর মান তোমাকে বলে দিছে, স্প্রিং ধ্রুবক হচ্ছে 80 নিউটন পার মিটার। তাহলে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল হচ্ছে 80 নিউটন পার মিটার। তাহলে আমরা যদি এখানে মানগুলা বসাও, তাহলে হচ্ছে হাফ ইনটু হচ্ছে 80 ইনটু 0.03 তার স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এই ভ্যালুটা আসে হচ্ছে, তাহলে এই ভ্যালুটা আসে আমাদের 0.036 মিটার। অর্থাৎ আমাদের স্প্রিংটা এই পরিমাণ কি হবে? সরি, জুল। ঠিক আছে, আমাদের এই শক্তিটা কি করবে? সে তার নিজের মধ্যে সঞ্চার করবে। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ এই পরিমাণ শক্তি সে নিজের মধ্যে সঞ্চার করবে। তো আসো আমরা এখান থেকে যদি আরেকটা কোশ্চেন দেখি। তো এই কোশ্চেনটা এইচডব্লিউ, তোমাদের এইচডব্লিউ 6, এটা তোমাদের বইয়ে করা আছে, বই থেকে করবা ভাই। একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, এটা তোমাদের বইয়ে করা আছে, দেখবা। তো ভাই এই প্রশ্নটা বুঝাই দিচ্ছি। বিভব শক্তি যেখানে আছে তারপরে পেজে দেখবে এই ম্যাথটা করা আছে। ভাই একটু বুঝাই দিই। মনে করো এখানে একটা স্প্রিং আছে, আমরা এভাবে একটা, ভাই এইভাবে আর কি, আচ্ছা, আমরা মনে করলাম এরকম একটা স্প্রিং আছে। এখন খেয়াল করো কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লো। তাহলে এই স্প্রিংটার উপর একটা বস্তু এসে পড়লো। খেয়াল করো, এই স্প্রিংটার উপরে তোমরা ভাইয়ার রিকোয়েস্ট থাকবে এইচডব্লিউটা যখন করবে এই ফিগারটা এঁকে রাখবা। তাহলে পরবর্তীতে যখন করবা অবশ্যই বুঝবা অঙ্কটা, কারণ অঙ্কটা একটু বুঝার অনেক কিছু আছে এই ম্যাথটাতে। তো খেয়াল করো, আমরা এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার ভর তোমাকে বলে দিছে দেখো 10 কেজি। তাহলে m সমান সমান হচ্ছে 10 কেজি, এবং এই বস্তুটার বেগ তোমাকে বলে দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে সেই স্প্রিংটাকে কি করলো? আঘাত করলো। তাহলে এইখান থেকে v ইজ ইকুয়াল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা এটাকে মনে করলে এইভাবে দেখাইলাম, সে সেই স্প্রিংটাকে কি করলো? আঘাত করলো। এখন তুমি খেয়াল করো তো, এই স্প্রিংটাকে যখন সে আঘাত করবে, বলতে একটা তুমি নরমালি চিন্তা করো যে একটা স্প্রিং এর উপর একটা ভারী বস্তু যদি পড়ে এভাবে, স্প্রিংটা কি হবে বলতো? কিছু পরিমাণ নিচের দিকে নেমে যাবে। তাহলে আমরা মনে করলাম যে স্প্রিংটা এই যে কিছু পরিমাণ নিচে নেমে এই পজিশনে চলে আসলো। আমরা মনে করলাম এটা দ্বারা বোঝাচ্ছি যে স্প্রিংটা এইভাবে সংকুচিত হয়ে গেছে। তাহলে খেয়াল করতে স্প্রিংটা সংকোচন কতটুকু হয়েছে আমরা যদি এখানে দেখাই, স্প্রিংটা দেখো
এক্স পরিমাণ সংকোচন হয়ে গেছে। তাহলে তুমি খেয়াল করো তো এইখানে কি ঘটছে, তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এখানে কি ঘটনাটা ঘটলো। তুমি দেখো তো এই যে কালো বস্তুটা, এই বস্তুটা এসে এই স্প্রিংটার উপর পড়লো, এই স্প্রিং এর সংকোচন অবস্থা ভাইয়া লালটা দিয়ে দেখাচ্ছে অর্থাৎ আলাদা ফিগারে, এটার কারণে এটা সংকোচন হয়ে গেছে। বলতো সংকোচন যেহেতু হয়েছে তাহলে এর মধ্যে এখন কি শক্তি সঞ্চার হয়েছে, তুমি খেয়াল করো তো এর মধ্যে বিভব শক্তি সঞ্চার হয়েছে। তাহলে এই বিভব শক্তিটা কোথায় থেকে আসলো, এবার আমরা আবার এই ফিগারে আসো, দেখো তো এই বস্তুটার একটা গতি আছে, তাহলে এই বস্তুর মধ্যে কি শক্তি আছে বলতো, গতি শক্তি আছে। সেই গতি শক্তিটা স্প্রিং এর উপর প্রয়োগ করছে, ফলে স্প্রিং ওই গতি শক্তিটা নিজের মধ্যে নিয়ে সংকুচিত হয়ে তার মধ্যে বিভব শক্তিতে রূপান্তরিত করে ফেললো। তাহলে একটু আগে খেয়াল করো আমরা দেখলাম যে তুমি ধনুককে টেনে যখন ছেড়ে দাও বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হলো, আর এই এক্সাম্পলটাতে আমরা দেখলাম যে গতি শক্তিও বিভব শক্তিতে রূপান্তরিত হতে পারে। সো এটা মাথায় রাখবা যে অনেক শক্তিকে আমরা অনেক রকমের শক্তিতে রূপান্তর করতে পারি। তাহলে তুমি খেয়াল করো এই ক্ষেত্রে কি হলো, এই বস্তুটার গতি ছিল, তার মানে এই বস্তুর গতি শক্তি আছে, এই গতি শক্তিটা সেই স্প্রিং এর উপর প্রয়োগ করছে, ফলে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, তার মানে স্প্রিং এর মধ্যে কি রূপান্তরিত হয়েছে বলতো, বিভব শক্তি রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে খেয়াল করো অর্থাৎ গতিশক্তি সমান সমান হচ্ছে বিভব শক্তি, তাই না? কারণ কি যে এখানে এই বস্তুর যে গতিশক্তিটা ছিল সম্পূর্ণটা রূপান্তরিত হয়ে বিভব শক্তিতে হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে গতিশক্তি সমান সমান বিভব শক্তি। এখন খেয়াল করো তো গতিশক্তির তুমি সূত্র জানো, গতিশক্তি সমান আমরা জানি হচ্ছে হাফ mv স্কয়ার সমান সমান বিভব শক্তি। বলতো বিভব শক্তি স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি আমরা কত জানি, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে হাফ কে x স্কয়ার। তো ভাইয়া যেভাবে করে দিছি এভাবেই করো, তোমাদের বইয়ে একটু এলোমেলো ভাবে করছে। তো তুমি খেয়াল করো তো এখন আমরা যদি একটু দেখি যে তোমার কি বের করতে বলছে, দেখো তো তোমাকে জিজ্ঞেস করছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে, এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে দেখো আমাদেরকে কি কি দেওয়া আছে, দেখো 10 কেজি ভর, তাহলে আমরা এখানে যদি এগুলা লিখি যে এখানে m সমান সমান হচ্ছে 10 কেজি, তারপরে তোমাকে কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে v হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। একটা স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবকের মানটা বলে দিছে, দেখো k সমান সমান তোমাকে বলেছে 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 1.0000 জুল পার মিটার স্কয়ার। তারপর বলছি স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, x হচ্ছে হোয়াট। তাহলে তুমি যদি একটু খেয়াল করো আমাদের এইখানে যা যা দেওয়া আছে আমাদের সবগুলার মান দেওয়া আছে, তুমি জাস্ট এইখানে বসালে এখন হচ্ছে তুমি x এর মানটা পেয়ে যাবা। তাহলে এখানে ভাই আরেকটা জিনিস একটু বুঝাই দিই তোমাদেরকে, তুমি যদি একটু খেয়াল করো আমাদের স্প্রিং ধ্রুবক, একটু আগে আমরা এখানে লিখছি স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে, তুমি খেয়াল করো আমরা কত লিখছি, নিউটন পার মিটার, কিন্তু এখানে লিখছি হচ্ছে জুল পার মিটার স্কয়ার। তাহলে স্প্রিং ধ্রুবকের একক কোনটা বা এসআই একক কি, তোমার একটা কনফিউশন তৈরি হতে পারে। তো আমরা এটা যদি একটু খেয়াল করো যে এখানে লিখছে জুল পার মিটার স্কয়ার, তাহলে আমরা যদি এটা একটু দেখি যে জুল পার মিটার স্কয়ার, তাহলে বলো তো এই জুল কাজের একক বলো তো, আমরা যখন পড়াইছিলাম যে কাজের একক হচ্ছে জুল, বলতো কাজের একক জুল, এটা কিভাবে আসছিল, আমরা জানি W হচ্ছে Fs, f এর একক ছিল কি ভাই নিউটন, আর সময়ের একক ছিল হচ্ছে দূরত্বের একক ছিল কি মিটার। তাহলে নিউটন মিটার এইটাকে আমরা বিজ্ঞানী জুলের নাম অনুসারে এটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে জুল। তাহলে জুলের জায়গায় তুমি যদি এখন তার মানে যে মানেই হচ্ছে নিউটন মিটার, তাহলে যে এর জায়গায় যদি তুমি নিউটন মিটার বা মিটার স্কয়ার বসাও, দেখো একটা মিটার কাটা যাবে, তাহলে নিউটন বা মিটার সমান সমান হচ্ছে নিউটন পার মিটার, তাই না? আমরা সূচকে পড়ছি গত ক্লাসেও হায়ার ম্যাথে যে নিচের থেকে কিছু যদি উপরে চলে আসে তাহলে সেটার পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। যেমন তোমরা খেয়াল করো আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার এভাবে লিখি, এটাকে আমরা কি বলি মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার অনেক সময় দেখবা যে এটাকে এভাবেও লেখে মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ কি যে মিটার এটা মানে হচ্ছে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কয়ার,
তাহলে পাওয়ার যদি উপরে আসে তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, আমরা সূচক অধ্যায়ে পড়ছি। তো খেয়াল করো, তার মানে আমরা দেখলাম যে জুল পার মিটার স্কয়ার আর নিউটন পার মিটার এই দুইটা দেখো একই জিনিসকে বোঝায়। তাহলে তুমি এককটা মাথায় রাখবা যে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার কিংবা জুল পার মিটার স্কয়ার। তো দেখো ভাইয়া যদি এখন আসি এখানে, দেখো আমাদের এখানে 4টা ডাটা আছে, তোমার সবগুলা দেওয়া আছে, জাস্ট বসায় তুমি এক্স এর মানটা ক্যালকুলেট করে নিবা আর বই থেকে অ্যানসারটা মিলাই নিও। তো এইখান থেকে ভাইয়া তোমাকে যদি আমরা পরের টপিকটাতে যাই, খেয়াল করো আমাদের পরের যে টপিকটা আছে ওটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যদি আসি একটু, আচ্ছা তো খেয়াল করো পরের যে টপিকটা আছে এটা আমাদের এই অধ্যায়ের জন্য দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিভব শক্তির যে রূপান্তরটা, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের লাস্টে যে জিনিসটা পড়াবো দেখবা যে কর্মদক্ষতা নিয়ে একটা টপিক আছে, ওইখান থেকেও আমাদের অনেকগুলা সৃজনশীল আসে আর বিভব শক্তি থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসে। তো বিভব শক্তির কোন টপিকটা থেকে আসে আমরা যদি একটু দেখি, শক্তির রূপান্তর এই জিনিসটা থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আসো আমরা এখন হচ্ছে শক্তির রূপান্তর এই জিনিসটা যদি একটু খেয়াল করি। তো মনে করলাম এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা বা স্বাভাবিক অবস্থা। এইখান থেকে একটা বস্তুকে তুমি এই পজিশনে নিয়ে আসলা। তা আমরা আজকেই শিখছি যে বস্তুকে যখন আমরা সাম্য অবস্থান পরিবর্তন করি তখন বস্তুর মধ্যে কি শক্তি সঞ্চার হয়, বিভব শক্তি সঞ্চার হয়। তো এই উচ্চতাটাকে আমরা ধরলাম যে বস্তুটা এখন ভূমি হতে x পরিমাণ উচ্চতায় আছে এবং এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম হচ্ছে a। এখন তুমি যদি a পয়েন্টটাকে বস্তুকে ছেড়ে দাও, বস্তুটা হচ্ছে এই পথে এসে এখানে পড়ে যাবে, তাই না? এখন এই পয়েন্টটাকে একেবারে নিচের পয়েন্টটাকে আমরা নাম দিলাম হচ্ছে c। এখন তুমি আসো আমরা আস্তে আস্তে যদি আগাই, বলতো a বিন্দুতে বস্তুর বেগ কত, a বিন্দুতে বস্তুর বেগ কত। বলতো এই বিন্দুতে বস্তুটাকে তুমি ধরে রাখছো, তাহলে এই বিন্দুতে বস্তুর কোনো বেগ নাই। তাহলে আমরা যদি একটু আসি যে এই বিন্দুতে বস্তুর বেগ ভিও লিখতে পারো, ইউ লিখতে পারো, কোনো সমস্যা নাই, ইউ ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই বিন্দুতে যদি আমরা বের করি যে এই বিন্দুতে গতিশক্তি T is equal half m u square, তাহলে হচ্ছে half m 0 square সমান সমান হচ্ছে 0। একটু আগে আমরা দেখলাম যে এই বিন্দুতে বস্তুর কোনো গতিশক্তি থাকে না, কারণ কি তার গতি নাই, তাহলে তার গতিশক্তি আসবে কোথা থেকে, তার গণ গতিশক্তি নাই, তাহলে তার শক্তিটা কি? তাহলে বস্তু যেহেতু এই পজিশনে আছে, এই পজিশনে তার কি শক্তি থাকে বলতো, তার বিভব শক্তি থাকে। তাহলে আমরা এই বিন্দুতে যদি বিভব শক্তি বের করি, এই বিন্দুতে বিভব শক্তি EP is equal হচ্ছে mgh। কারণ কি আমরা জানি হচ্ছে বিভব শক্তি সমান সমান mgh। h মানে হচ্ছে বস্তুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে h এর পরিচয় কি, h হচ্ছে বস্তু ভূমি হতে কতটুকু উচ্চতায় থাকে, এটা ভালো করে রাখবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, সরি এখানে ভাই x লিখছি, আমরা বস্তুটা ভূমি হতে h পরিমাণ উচ্চতায় আছে, তাহলে বস্তুর বিভব শক্তি হচ্ছে mgh। তাহলে এই বস্তুটার মধ্যে এখন মোট কতটুকু শক্তি আছে আমরা যদি এটা বের করি, দেখো বস্তুর একটা শক্তি হচ্ছে 0, একটা হচ্ছে mgh, তাহলে মোট শক্তি মানে কত বলতো, দুইটা শক্তির যোগফল। তাহলে হচ্ছে সুতরাং মোট শক্তি বা যাকে আমরা হচ্ছে যান্ত্রিক শক্তিও বলি, মোট শক্তিটাকে আমরা কি বলি, যান্ত্রিক শক্তিও বলি, বা যান্ত্রিক শক্তি আমরা যদি E লিখি তাহলে E সমান সমান T প্লাস EP। তাহলে দেখো আমরা T এর ভ্যালু কত পাইছি, T এর ভ্যালু হচ্ছে 0 প্লাস EP এর মান কত, দেখো EP এর মান হচ্ছে mgh। তাহলে আমরা এখান থেকে টোটাল এনার্জি পাবো হচ্ছে mgh। তাহলে আমরা এই এনার্জিটা এবার যদি একটু খেয়াল করি, তো দেখো আমরা যে পাইলাম হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি হচ্ছে কত, mgh। এখন আসো আমরা যদি এটাকে দেখি একটু, তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা সব সময়। যান্ত্রিক শক্তি
সমান সমান হচ্ছে গতিশক্তি যোগ হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, তাহলে এটা একটা সূত্র হিসাবে মাথায় রাখবা যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি সমান সমান হচ্ছে তোমার গতিশক্তি যোগ বিভব শক্তি। এখন আসো আমরা পেলাম হচ্ছে এ বিন্দুতে মোট শক্তিটা হচ্ছে mgs। এখন খেয়াল করো তো, আমরা এ এবং সি বিন্দুর মাঝামাঝি যে কোনো একটা পয়েন্ট যদি তুমি ইচ্ছা মতো চুজ করো, মনে করলাম আমরা এখানে একটা পয়েন্ট চুজ করলাম বি, তোমার কাছে ভাই রিকোয়েস্ট থাকবে তুমি একটু ভিডিওটা স্টপ করে একটু চিন্তা করো তো বি বিন্দুতে তার কি কি শক্তি থাকবে। তুমি খেয়াল করো, আমরা একটু আগে দেখলাম যে এ বিন্দুতে তার শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা কি শক্তি বলো তো? সম্পূর্ণ শক্তিটাই বিভব শক্তি। কারণ কি, তুমি দেখো গতি শক্তির ভ্যালু আসছে কত, দেখো তো এই বিন্দুতে 0, বিভব শক্তি কত mgs, দেখো মোট শক্তিও আসছে কত বলো তো mgs। তার মানে এই বিন্দুর সম্পূর্ণ শক্তি হচ্ছে কি শক্তি বলো তো? বিভব শক্তি। তাহলে ভাই কোশ্চেনটা হচ্ছে তোমার কাছে, তুমি একটু চিন্তা করো বি বিন্দুতে বস্তুটার কয়টা শক্তি থাকবে? এখানে কি শুধু বিভব শক্তি থাকবে, এখানে কি শুধু গতি শক্তি থাকবে, নাকি দুইটা শক্তিই থাকবে? তো খেয়াল করো আমরা যে বলতো বস্তুটা যখন এখান থেকে পড়তেছে, বলতো বস্তুর বেগ ধীরে ধীরে বাড়তেছে, বস্তু যখন বি বিন্দুতে আসবে, বলতো বি বিন্দুতে বস্তুর একটা বেগ থাকবে কিনা? অবশ্যই বি বিন্দুতে একটা বেগ থাকবে। তাহলে বলো তো বি বিন্দুতে বস্তুর যেহেতু একটা বেগ আছে, তাহলে বলো বি বিন্দুতে বস্তুর কি থাকবে? একটা বলো তো শক্তি থাকবে। কারণ কি, বেগের কারণে যে শক্তি হবে, গতির কারণে যে শক্তি হবে, সেটাই হচ্ছে গতি শক্তি। তাহলে বি বিন্দুতে যেহেতু বস্তুর গতি আছে, তাহলে আমরা বি বিন্দুতে বস্তুর একটা গতি শক্তি পাবো। আবার তুমি খেয়াল করো তো বস্তুটা ভূমিগত তো একটা উচ্চতায় আছে, খেয়াল করো তো সাম্য অবস্থা থেকে একটা হাইটে আছে, তাই না? তাহলে সাম্য অবস্থায় যেহেতু এখনো সে পৌঁছায় নাই, তার মানে এখানে তার একটা শক্তি আছে, আরো একটা শক্তি আছে। সেটা কি শক্তি বলো তো? বিভব শক্তি। কারণ কি, সে সাম্য অবস্থান থেকে এখনো একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় আছে। তাহলে এটা মনে রাখবা যে এ বিন্দু এবং সাম্য অবস্থান এই দুইটার মাঝামাঝি যে কোনো পয়েন্টে তার দুইটা শক্তি থাকবে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। তো আমরা ইচ্ছা মতো একটা পয়েন্ট নিলাম বি, তো আমরা ধরে নিলাম এই বি বিন্দুতে তার বেগটা হচ্ছে ভি, আর এইখানে সে আসার জন্য এ বিন্দু থেকে বি বিন্দু এই দূরত্বটা হচ্ছে x পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে বি বিন্দুতে আসে। তাহলে এবার আসো আমরা যদি বি বিন্দুতে শক্তিটা বের করি, তাহলে বি বিন্দুতে বেগ ভি হলে, খেয়াল করো তো আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে দুইটা শক্তি থাকবে, বিভব শক্তি এবং গতি শক্তি। কারণ বি বিন্দুতে গতি আছে, গতি শক্তি থাকবে। বি বিন্দু ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তো তার এখানে বিভব শক্তিও থাকবে। এখন গতি শক্তি সমান হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে তোমাকে ভি এর মানটা জানা লাগবে। তো আসো আমরা ভি এর মানটা কিভাবে বের করতে পারি? এই বিন্দুতে তার আদিবেগ কত ছিল বলো তো? 0। বস্তুটার দূরত্ব জানো, এখান থেকে এখানে আসতে যে ত্বরণটা কাজ করে সেই ত্বরণটা হচ্ছে জি। তাহলে তুমি খেয়াল করো তো এখানে গতির কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? ভি ইউ জি এক্স। এটা যদি আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh। এই সূত্রটা জানি আমরা গতির, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তাহলে আমরা এখানে ভি হলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gx, কারণ কি সে x পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে ইউ এর মান তো 0 দেখো তোমাকে, তাহলে এখানে আমরা 0 বসায় দিলে আসবে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল, আমরা এটার মান আমরা মনে করো 0 বসায় দিলাম, তাহলে থাকবে 2gx। তাহলে এখান থেকে আমরা v ইজ ইকুয়াল পারলাম হচ্ছে 2gx। এখন বি বিন্দুতে আমরা যদি গতি শক্তিটা বের করি, আমরা বেগটা পেয়ে গেলাম। তাহলে এই প্রমাণটা ভাই প্রথমেই বলছে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখব আগামী ক্লাসে ভাই যখন সৃজনশীলগুলো করাবো, এখান থেকে অনেকগুলা সৃজনশীল আসছে এবং এই প্রমাণটাও তোমার ওইখানে করা লাগবে। সো প্রমাণটা ভাই রিকোয়েস্ট থাকবে 2-3 বার বাসায় বুঝে বুঝে প্র্যাকটিস করবা কোন বিন্দুতে কোন ঘটনাটা ঘটে। তাহলে আসো আমরা বি বিন্দুতে যদি গতিশক্তি বের করি, বি বিন্দুতে গতিশক্তি T is equal হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে তুমি মান বসায় দাও, হাফ mv মান কত দেখো 2g, সরি এখানে রুট হবে একটা, রুট ওভার 2gx তার স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে হাফ m ইনটু হচ্ছে 2gx। তাহলে এই 2 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে mgx। তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তিটা পেয়ে গেলাম। এবার বি বিন্দুতে যদি বিভব শক্তি বের করি, বলতে আমরা বিভব শক্তি সমান সমান জানি mgh। h এর পরিচয়টা কি? h হচ্ছে ভূমি হতে বস্তু কত উচ্চতায় আছে। ভাই একটু আগে বলছে এটা খুব ইম্পর্টেন্ট
যে ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে। তাহলে বলো তো বি বিন্দুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে। আমরা যদি এটা একটু বের করি, খেয়াল করো তো, এই টোটাল হাইটটা হচ্ছে h, এতটুকু হচ্ছে x, তাহলে সে ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, ভূমি হতে h মাইনাস x পরিমাণ উচ্চতায় আছে। খেয়াল করো, তাই না, যে টোটাল দূরত্বটা x, এতটুকু হচ্ছে x, তাহলে এই দূরত্বটা কত, h থেকে x মাইনাস করে দিলে তুমি ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে এটা পেয়ে যাওয়া। তাহলে আমরা যদি এখানে একটু লিখি যে বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি EP ইজ ইকুয়াল হচ্ছে mg ইনটু হচ্ছে h মাইনাস x। কেন আমরা এই h না লিখে h মাইনাস x লিখছি, কারণ এটার পরিচয় ছিল mg ইনটু বস্তু ভূমি হতে কতটুকু উচ্চতায় থাকে, বস্তু ভূমি হতে h মাইনাস x পরিমাণ উচ্চতায় আছে। তাহলে mg টাকে গুণ করে দাও, তাহলে দেখো কত আসবে, mg h মাইনাস হচ্ছে mg x। তাহলে এবার আসো আমরা বি বিন্দুতে মোট শক্তিটা বের করি। মোট শক্তি বের করার সূত্র কি, মোট শক্তি সমান সমান হচ্ছে গতিশক্তি যোগ বিভব শক্তি। তাহলে আমরা সুতরাং মোট শক্তি তোমার ই সমান সমান হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। তাহলে খেয়াল করো গতিশক্তি আমরা পেলাম কত, mgh, তাহলে ই ইজ ইকুয়াল হচ্ছে mgx প্লাস, এবার বিভব শক্তি কত পাইছি দেখো, mgh মাইনাস হচ্ছে mgx। তাহলে দেখো mgx কাটা যায়, তাহলে থাকে কত বলো তো, mgh। তুমি একটু খেয়াল করো তো আমাদের এ বিন্দুর মোট শক্তিটা কত ছিল, খেয়াল করো এ বিন্দুর মোট শক্তি ছিল mgh, তুমি যখন বি বিন্দুর মোট শক্তি বের করছো সেটাও আসছে হচ্ছে mgh। এইটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপারটা। তার মানে তুমি এই পয়েন্টে এখানে মাঝখানে যে পয়েন্টে তুমি মোট শক্তি বের করো না কেন সেটা অলওয়েজই হবে mgh। এর কারণ কি, শক্তি সংরক্ষণশীলতার নীতি কি বলা হচ্ছে, শক্তি কখনো পরিবর্তন, তুমি শক্তি কখনো সৃষ্টি করতে পারবে না, শক্তি কখনো ধ্বংস করতে পারবে না, শক্তি জাস্ট এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়। তাহলে তোমার এইখানে যে মোট শক্তিটা ছিল mgh, এই mgh টা দুইটা শক্তিতে রূপান্তরিত হলো, একটা হচ্ছে গতিশক্তিতে, একটা হচ্ছে বিভব শক্তিতে। তাহলে এই দুইটাকে যখন আমরা আবার যোগ করছি আমরা আগের শক্তিটাই পেয়ে গেছি। এই কথার মানে হচ্ছে আগে শক্তি যা ছিল এখনো তাই আছে, শক্তি শুধুমাত্র কি হয়েছে, অন্য রূপে রূপান্তরিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো আমরা এই প্রশ্নটা আসলে তিনটা বিন্দুর জন্য এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা বিন্দু নিলাম, দুইটা বিন্দু, এবার আসে একেবারে শেষ বিন্দুটাতে আমরা দেখি এখানেও কি শক্তির সংরক্ষণশীলতা নীতি থাকে কিনা। তো আসো ভাই জিনিসটা যদি এখান দিয়ে একটু করি, এই পজিশনে আমরা যদি সি বিন্দুতে আসি, যে সি বিন্দুতে, তো সি বিন্দুটা কি এটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে অনেকে কনফিউজড হয়ে যাও, কারণ তোমার যখন সাম্য অবস্থাকে টাচ করে ফেলবে বস্তুর বেগ কিন্তু আবার জিরো হয়ে যায়। তো আমরা এটাকে বলি হচ্ছে সাম্য অবস্থান বা ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে। কারণ কি, স্পর্শ করলে তো জিরো হয়ে যাবে, অর্থাৎ ঠিক পূর্ব মুহূর্তে তার ভেলোসিটিটা থাকে কিন্তু সবচেয়ে বেশি, সেই ভেলোসিটিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ভি। তাহলে হচ্ছে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা যে ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বেগ ভি হলে, তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে আমরা এখন ধরে নিছি এই পজিশনে বেগটা হচ্ছে ভি। তাহলে আমরা এখন যদি একটু খেয়াল করি এই পজিশনে বস্তুতে এই বিন্দু থেকে এখানে আসছে, এই বিন্দুতে তার আদি বেগ 0, শেষ বেগটাকে আমরা ধরে নিছি ভি, তার অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে h, আর এখানে ত্বরণ হিসাবে কাজ করতেছে হচ্ছে g। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে v² = হচ্ছে u² প্লাস 2gh। এখন তুমি খেয়াল করো আমরা এখন কেন h লিখলাম, কারণ বস্তুটা এখন এই পয়েন্ট থেকে সম্পূর্ণ h দূরত্ব অতিক্রম করছে, যার কারণে আমরা এখানে h লিখছি। আর এই ক্ষেত্রে দেখো বস্তুটা এখান থেকে এখানে আসছে, যার কারণে আমরা এখানে x লিখছি। তোমার মনে হতে পারে যে ভাই av আর av তো দুইটাই তো v, দুইটা কি সমান কিনা। তুমি নরমালি চিন্তা করো, এখানে লিখছো x, এখানে লিখছো h, তার মানে দুইটা দূরত্ব যেহেতু সমান না, তার মানে দুইটা বেগের মানও কি না, সমান না। আবার তুমি খেয়াল করো তো এখানে x কি h এর চেয়ে ছোট, তাহলে এই বেগের মানটা কম, আর h যেহেতু বড় এই বেগের মানটাও কি হবে বলো তো, বড় হবে। তার মানে ভাই আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম যে ভূমি স্পর্শ করার মুহূর্তে, এগুলা কিন্তু মাথায় রাখবা, বিভিন্ন সময় স্যাররা কোশ্চেন ঘুরায় দিতে পারবে।
যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ থাকবে সর্বোচ্চ এবং গতিশক্তিও থাকবে কি সর্বোচ্চ। তাহলে আসো আমরা এখান থেকে যদি ভি এর মান আগের মতো এখানে ইউ এর মান 0 বসায় দাও, তাহলে এখান থেকে ভি ইকুয়াল আসবে হচ্ছে √2gh। তাহলে সি বিন্দুতে আমরা যদি গতিশক্তি বের করি, সি বিন্দুতে গতিশক্তি আমরা যদি বের করি, তাহলে আমরা এটাকে লিখলাম t ইকুয়াল হচ্ছে হাফ mv স্কয়ার, তাহলে হচ্ছে হাফ mv মানে হচ্ছে √2gh তার হোল স্কয়ার সমান সমান তুমি কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে mgh। এবার আমরা সি বিন্দুর বিভব শক্তিটা যদি বের করি, বলো তো সাম্য অবস্থায় তো সে চলে আসছে, তাহলে ভূমি হতে সে কতটুকু উচ্চতায় আছে, এখন বলতো 0 পরিমাণ উচ্চতায় আছে। তাহলে আমাদের সি বিন্দুতে আমাদের বিভব শক্তি যদি বের করি, বিভব শক্তি EP ইজ ইকুয়াল হচ্ছে mg ইনটু হচ্ছে h। তাহলে h এর মান আমরা লিখব হচ্ছে 0 সমান সমান 0। এখন কেন h এর মান 0 লিখছি, কারণ h এর পরিচয়টাই ছিল হচ্ছে তুমি সাম্য অবস্থান থেকে ভূমি হতে কতটুকু উচ্চতায় আছো। তাহলে তুমি যদি ভূমিতে চলে আসো তাহলে তোমার উচ্চতা এখন কত 0। তাহলে আমাদের দেখলাম যে সাম্য অবস্থায় চলে আসলে তার কোনো আর বিভব শক্তি থাকে না, তাহলে দেখো তার বিভব শক্তি হচ্ছে 0। তাহলে আমরা যদি মোট শক্তিটা বের করি, ভাই বোর্ডের জায়গা নেই ভাই এখানে একটু লিখি, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, যদি মোট শক্তিটা এখানে বের করি সি বিন্দুতে মোট শক্তি, তাহলে সুতরাং সি বিন্দুতে মোট শক্তি ই সমান সমান টি প্লাস হচ্ছে ইপি বিভব শক্তি যোগ গতিশক্তি, তাহলে টি মানে হচ্ছে mgh প্লাস হচ্ছে ইপি, ইপির মান খেয়াল করো কত আসছে 0, তাহলে হচ্ছে 0, তাহলে সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে mgh। তাহলে তুমি একটু খেয়াল করো এখনো তোমার মোট শক্তিটা আসছে কত বলতো mgh। এই কথার মানে কি বলতো, এই বিন্দুতে যে শক্তিটা আছে সেই শক্তিটাই কিন্তু এক একটা বিন্দুতে এক এক ভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু সে যেভাবেই পরিবর্তন হোক না কেন তোমার প্রত্যেকটা বিন্দুতে আমাদের মোট শক্তির পরিমাণ কিন্তু সেম থাকতেছে। খেয়াল করো এ বিন্দুতে মোট শক্তি ছিল mgh, সি বিন্দুতেও mgh, বি বিন্দুতেও mgh। এখন তুমি এর ভিতরে যে বিন্দুতে বের করো না কেন প্রতিটা বিন্দুতে mgh আসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটা বস্তুকে যখন আমরা এখানে ছেড়ে দিই এই ক্ষেত্রে বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো দেখো আমরা মাত্র যে প্রশ্নটা বা থিওরিটা আমরা শেষ করলাম, এবং এখন আমি যে ম্যাথটা করাবো আমরা আগামী ক্লাসে তোমাদের হচ্ছে এই অধ্যায়ে যখন সৃজনশীলগুলো করাবো আগামী ক্লাসে এটার উপর সৃজনশীল, তখন তুমি দেখবা এই দুইটা প্রশ্নই সবচেয়ে বেশি পরিমাণ আসছে। ওই জন্য ভাইয়া তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে শক্তি সংরক্ষণশীলতার নীতি যেটা আমরা পড়াইলাম ওটা তুমি খুব ভালোভাবে বুঝে বুঝে করবা, কারণ ওটা যদি কোনোভাবে চেঞ্জ করেও দেয় যাতে তুমি ওটা পারো, কারণ ওটা সৃজনশীলের প্রত্যেকটা প্রশ্নে ওইটা, কিংবা এই যে এই প্রশ্নটা এই দুইটা ঘুরে ফিরে এবার ওইবার এভাবে করে আসছে। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে শিখবা। এখন যে ম্যাথটা পড়াবো এবং মাত্র যে থিওরিটা আমরা শেষ করলাম শক্তির নিত্যতা, তো আসো আমরা এখনকার যে ম্যাথটা আছে এটা যদি একটু দেখি। বলা হচ্ছে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে পড়তে দিলে, তো খেয়াল করো আমরা যদি একটা মনে করলাম এটা হচ্ছে একটা সাম্য অবস্থা, 60 মিটার উচ্চতা কোন একটা পজিশনে আমাদের এখানে একটা বস্তু আছে। তো এই হাইটটা আমরা ভাইয়া এখানে দেখাচ্ছি, আমরা মনে করলাম এই হাইটটা আমরা h ধরলাম, h সমান সমান তোমাকে বলে দিছে 60 মিটার। আর এই অঙ্কগুলো আসলে চেষ্টা করবা ফিগার আঁকতে, তাহলে হচ্ছে অঙ্কগুলো বুঝতে এবং করতে সুবিধা হয়। আচ্ছা, ভূমি হতে কত উচ্চতায়, খেয়াল করো তোমাকে এখানে একটা জিনিস, ভূমি হতে কত উচ্চতায়, তাহলে আমরা বাকিটাতে পড়ে যাচ্ছি যে ভূমি হতে কত উচ্চতায়। আমরা ধরে নিলাম যে ভূমি হতে x পরিমাণ উচ্চতায়, যে ভূমি হতে x পরিমাণ উচ্চতায় বস্তুটাকে তুমি এখানে ছেড়ে দিছো। খেয়াল করো কি বলছে, একটা বস্তুকে পড়তে দিলে, তো আমরা এটাকে ছেড়ে দিছি, তাহলে এটা তো পড়তেছে, বলো তো এটা যখন পড়বে এই মাঝখানের পজিশনগুলোতে আমরা একটু আগে থিওরিটাতে দেখছি তার কি থাকবে বলো তো, বিভব শক্তি গতি শক্তি তার দুইটাই থাকবে। তাহলে কোন একটা পজিশন আমরা মনে করলাম ভূমি থেকে এরকম একটা পজিশন, যে পজিশনটার আমরা নাম দিলাম হচ্ছে মনে করো বি, এই বি বিন্দুতে তোমার হচ্ছে কি বলছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। তাহলে যেহেতু ভূমি হতে বলছে তাহলে আমরা ভূমি হতে দূরত্বটাকে ধরে নিলাম হচ্ছে x। এখন তুমি বলতে পারো যে ভাই মাত্র আমরা যে থিওরিটা পড়াইলাম ওইখানে আমরা এই পজিশনটাকে x ধরছি
এখন নিচেরটাকে কেন এক্স ধরছি এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনোটাকে এক্স ধরতে পারো, তোমার অঙ্কের রেজাল্ট সেম হবে। তুমি এটাকেও যদি এক্স ধরো তাহলে ভূমি হতে তার উচ্চতা, তুমি যদি খেয়াল করো বলে দিই, এটাকে যদি কেউ এক্স ধরো তাহলে ভূমি হতে তার উচ্চতা কত, এইচ মাইনাস এক্স হবে। তাহলে তুমি যে কোনোভাবেই তুমি করতে পারো, অঙ্কটা সেম রেজাল্টই আসবে। তো আমরা ধরে নিলাম যে ভূমি হতে এক্স উচ্চতায়, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এই দূরত্বটা হবে এইচ মাইনাস এক্স। বি বিন্দুতে তার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে খেয়াল করো এখন তুমি নিজেই পারবা, তুমি যদি এক্স এর মানটা বের করো তাহলে তোমার রেজাল্ট হয়ে যাবে। তাহলে আসো আমরা বি বিন্দুতে কি কি শক্তি থাকে তুমি জানো। বি বিন্দুতে দুই রকমের শক্তি থাকে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে বি বিন্দুর গতিশক্তিটা আমরা বের করতে হলে বি বিন্দুতে বেগটা জানা লাগবে। তো আমরা ধরে নিলাম বি বিন্দুর বেগটা হচ্ছে আগের মতো ভি। এ বিন্দুতে বেগ থাকে আমরা জানি হচ্ছে 0, এখানে ত্বরণ হিসাবে কাজ করে অভিকর্ষজ ত্বরণ জি, আর তার সরণ হচ্ছে কত, এইচ মাইনাস এক্স। তাহলে বি বিন্দুতে বেগ ভি হলে ভি স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2g ইনটু হচ্ছে এইচ মাইনাস এক্স। এখানে কেন এইচ মাইনাস এক্স লিখছি, তার সরণ হচ্ছে এতটুকু। তাহলে খেয়াল করো আমরা ইউ এর মান যদি 0 বসায় দিই তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 2g ইনটু হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল আসবে হচ্ছে রুট ওভার 2g ইনটু হচ্ছে এইচ মাইনাস এক্স। তো আমরা আসো এবার বি বিন্দুর গতিশক্তিটা বের করি। তাহলে সুতরাং বি বিন্দুর গতিশক্তি T is equal হচ্ছে হাফ m v স্কয়ার। তাহলে আমরা যদি এখানে মান বসাও, হাফ m v মানে হচ্ছে রুট ওভার 2g h মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে হাফ m 2g h মাইনাস x, তাহলে 2 কাটা যাবে, mg h মাইনাস x, তাহলে গুণ করলে আগের মতো আসবে mg h মাইনাস হচ্ছে mg x। তাহলে এবার আসো আমরা বি বিন্দুর বিভব শক্তিটা যদি বের করি। তাহলে বি বিন্দুর বিভব শক্তি EP is equal হচ্ছে mg। দেখো তো বস্তুটা ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, দেখো তো x পরিমাণ উচ্চতায় আছে, তাহলে হচ্ছে mg x। তো এই ম্যাথটা যাওয়ার আগে ভাইয়া এখানে একটা জিনিস দেখায় যে এইখানেও যে তোমার শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলতেছে। কারণ কি ভাই, তোমাকে বললাম তুমি চাইলে এটাকেও x ধরতে পারো আবার এটাকেও x ধরতে পারো। তুমি এই দুইটা যোগ করে দেখো, দেখো তো মোট শক্তিটা কত হয়। দেখো mgx কাটা যায়, মোট শক্তি mgs এ থাকে। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই যে ভাই আমি উপরে x ধরবো না নিচে x ধরবো, সেটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো পজিশনে ধরতে পারো। বাট তোমাকে বুঝে বুঝে যদি ক্যালকুলেশন করো তাহলে ভুল হবে না। এখন আসো আমাদের এই ম্যাথের কন্ডিশনটাকে কি বলছে। আমাদের বলছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তাহলে দেখো তো প্রশ্ন মতে বিভব শক্তি সমান সমান গতিশক্তির অর্ধেক, গতিশক্তি, তাই না? এটা তোমাকে বলে দিছে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তাহলে বিভব শক্তি তুমি কত পাইছো খেয়াল করো। আমরা বিভব শক্তিটা পাইছি হচ্ছে mgx, তাহলে হচ্ছে mgx মাইনাস হাফ ইনটু গতিশক্তি। দেখো তো গতিশক্তিটা আমরা কত পাইছি, mgh মাইনাস হচ্ছে mgx, তাহলে আমরা হচ্ছে mgh মাইনাস হচ্ছে mgx। তাহলে তুমি 2টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে 2 এইদিকে গুণ করলে আসবে হচ্ছে 2mgx সমান সমান mgh মাইনাস হচ্ছে mgx। তাহলে এই mgx টা মাইনাস আছে, এটা এইদিকে আসলে কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 2টা mgx আরো একটা আসলে কত হবে বলতো, 3টা mgx, তাহলে হচ্ছে 3mgx সমান সমান হচ্ছে mgh। তাহলে তুমি খেয়াল করো mg তোমার কাটা যাবে, তাহলে থাকবে 3x সমান সমান h। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে তুমি খেয়াল করো তোমাকে h এর মানটা বলে দিছে হচ্ছে 60 মিটার। তাহলে আমরা এখানে h এর মানটা যদি বসায় দাও যে 60 ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে 20 মিটার। তাহলে তুমি খেয়াল করো তোমাকে কোশ্চেন করা হচ্ছে যে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে,
তাহলে আমরা বলতে পারি যে ভূমি হতে, দেখো তুমি এখানে ধরে নিচ্ছ হচ্ছে কত x পরিমাণ, তাহলে আমরা বলতে পারি যে ভূমি হতে 20 মিটার উচ্চতায় তার বিভব শক্তিটা গতিশক্তির অর্ধেক হবে। এখন কেউ যদি, ভাইয়া তোমাদেরকে বলে দিই, তো আমাদের এই ম্যাথটা এখানে শেষ অ্যান্সার। তো অন্যভাবে যদি কেউ চেষ্টা করো, ভাইয়া ওইটা একটু বুঝাই দিই, যে কেউ যদি এইটাকে x ধরো আর এইটাকে যদি, তাহলে হবে কত বলতে h - x। এই ক্ষেত্রে যখন তুমি ম্যাথটা করবা যে এইটা h, এটা হচ্ছে h - x, তখন তোমার x এর মান আসবে হচ্ছে 40 মিটার। তোমার x এর মান আসবে হচ্ছে 40 মিটার। এখন তুমি খেয়াল করো, তুমি x ধরছো এটাকে, তোমার বন্ধু ধরছে এটাকে, পরীক্ষার হলে যখন রেজাল্ট মিলাবা তোমার বন্ধু বলবে x এর মান 20 মিটার, তুমি বললে x এর মান 40 মিটার, তুমি কিন্তু কনফিউজড হয়ে যেতে পারো যে কোনটা কারেক্ট কোনটা ভুল। দুইটাই কিন্তু কারেক্ট। খেয়াল করো তো, তুমি x হচ্ছে এতটুকু উচ্চতা হচ্ছে 40 মিটার আসছে, কিন্তু তোমাকে প্রশ্নে স্পষ্টভাবে বলে দিছে, খেয়াল করো, যে আমাকে ভূমি হতে, দেখো এখানে কি বলছে, ভূমি হতে কত উচ্চতায়, এই জিনিসটা একটু খেয়াল করো। তাহলে তোমার রেজাল্ট আসলে 40 মিটার কোথায় থেকে বলতো, উপর থেকে 40 মিটার। তাহলে ভূমি থেকে তুমি কতটুকু উচ্চতায় আছো, দেখো তো, তোমার টোটাল ডিসটেন্সটা হচ্ছে 60 আর তুমি উপর থেকে অতিক্রম করছো 40। তাহলে ভূমি হতে উচ্চতা যদি আমরা বের করি, ভূমি হতে উচ্চতা সমান সমান h - x, তাহলে 60 বিয়োগ 40 সমান সমান হচ্ছে 20 মিটার। দেখো রেজাল্ট কিন্তু আমাদের সেমই হবে। সো তোমার যে কোনোটা ধরে করতে পারো, বাট তোমার ক্যালকুলেশনের প্রসেসটা ঠিক থাকতে হবে। তো আজকের ক্লাসটা ভাইয়া এই পর্যন্তই আজকে শেষ করব, আর ফ্রেশ নোটটা ভাইয়া হচ্ছে একটু পরে তোমাদেরকে দিয়ে দিব। তো ভাইয়ার রিকোয়েস্ট থাকবে, আগামী ক্লাসে সৃজনশীলের আগে তোমরা এই ম্যাথটা এবং এই ম্যাথের আগে যে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা পড়াইছি, এই দুইটা ম্যাথ বুঝে বুঝে কমপক্ষে 2 বা 3 বার বাসায় প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে আমাদের সৃজনশীলগুলো বুঝতে সুবিধা হবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই।